সুধী দর্শক মণ্ডলী, শুরু করছি সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটিএন সংলাপ। আমাদের আজকের বিষয় পরিবর্তিত বাস্তবতায় নতুন বছর। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি এবং সাবেক সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এছাড়াও স্টুডিওতে রয়েছেন মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ, আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষক। আমাদের সাথে আজকে অনলাইনে যুক্ত হয়েছেন প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান, উপাচার্য একাডেমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমরা প্রথমেই আলোচনাটা শুরু করব অ্যাডভোকেট রফিক শিকদার আপনাকে দিয়ে। আপনি অবগত রয়েছেন যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা রয়েছি, সব কিছুই আমাদের নতুনভাবে ঢেলে সাজাতে হচ্ছে। পূর্ব পরিকল্পনার যে জায়গাগুলো ছিল ওগুলো ঠিকভাবে কাজ করছে না, অনেক আশা আকাঙ্ক্ষার দোলাচলে রয়েছি আমরা। এই যে এমন একটা পরিস্থিতি, এর মধ্যে আবার নতুন বছরকে আমরা স্বাগত জানাচ্ছি। রাজনৈতিকভাবে যদি বলতে চাই, এই নতুন বছরকে কেন্দ্র করে আপনার আশা আকাঙ্ক্ষার জায়গাটা কোথায় রয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচকবৃন্দকে। আমি আজ 1 জানুয়ারি 2025 দেশ এবং প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইংরেজি নববর্ষের। আজ আমি যে সংগঠন করে রাজনীতিতে আজকে এই পর্যায়ে এসেছি, জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকের এই দিনে ছাত্রদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। একই সাথে ছাত্রদলের যারা গণতন্ত্রের সংগ্রামে এবং দেশ গড়ার কাজ করতে গিয়ে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং ছাত্রদলের সকল প্রাক্তন এবং বর্তমান বন্ধুদেরকে আমি শুভেচ্ছা জানাই। আজকে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, প্রায় 1.5 যুগ সংগ্রাম করার মধ্য দিয়ে আমরা একটি বাংলাদেশের নতুন দিগন্তের উন্মোচিত করতে সক্ষম হয়েছি। আপনি জানেন যে 2024 সালের আজকের এই সময়গুলো খুব ভালো ছিল না আমাদের জন্য। 2024 সালে যদি আমরা যাই, জানুয়ারির 7 তারিখে একটি কালো দিনের মতো একটি কালো দিন হিসেবে আখ্যায়িত করা যায় নির্বাচনের ইতিহাসে। কালো দিবস হিসাবে সেদিন সেই নির্বাচনটি হয়েছিল, যেটা ডামি নির্বাচন হিসেবে খ্যাত হয়েছিল। 2024 সালের 7 জানুয়ারির আগে যদি বলি, 28 অক্টোবরে একটি ক্র্যাকডাউনের মাধ্যমে বিএনপির বিশাল সমাবেশ ছিল। সেই সমাবেশে আওয়ামী লীগের নির্দেশে, সরকারের নির্দেশে, সরকারের যে পৃষ্ঠপোষকারী যে সকল বাহিনীগুলো আছে, তারা হামলা করে, সাউন্ড গ্রেনেড মেরে, গুলি করে আমাদের সেই সমাবেশটি, গণতান্ত্রিক সমাবেশটি পূর্ণ করে দিয়েছিল। যদিও সংবিধানের 36, 37, 38 এবং 39 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে সভা সমাবেশ করার, মতামত ব্যক্ত করার, মিছিল করার, কথা বলার, কিন্তু সকল সংবিধানকে তারা তোয়াক্কা না করে তারা সেদিন আমাদের সেই গণতান্ত্রিক সমাবেশে তারা হামলা করেছিল। 2024 সালের 7 জানুয়ারি সেই বিতর্কিত নির্বাচন সম্পর্কে আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে এই রকম বিতর্কিত নির্বাচন করে কোনো রাজনৈতিক দল সকল রাজনৈতিক দলকে বাদ দিয়ে টিকে থাকতে পারে না। সময়ের পরিক্রমায় এবং কালের আবর্তে আমরা দেখেছি যে আমাদের এদেশের সকল জনগণ এবং এরপরে আমাদের দেশের যে তরুণ ছাত্র সমাজ আছে, সবাই একসাথে এক প্ল্যাটফর্মে এসে মিশে সকলের মিলনে এবং ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট যে সরকারটি ছিল, দীর্ঘ 1.5 যুগ ধরে তাদের পতন হয় এবং সরকারের প্রধান পালিয়ে যায় হেলিকপ্টার যোগে। একটা দলকে একেবারে রাস্তা করে নিচে পড়ে যায়। তারপর তো বাংলাদেশের মানুষ আজকে মুক্ত বাতাসে উঠছে, মুক্তভাবে করছে, কথা বলছে। আমাদের আবার এর মধ্যে অনেক চ্যালেঞ্জও আছে। আপনার আলোচনায় আসছে যে আমাদের এই নতুন বছরে, আমাদের নতুন এই ধারাবাহিকতায় আমরা কি করতে যাচ্ছি, আমরা কি করব। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই সরকার যারা আসছে আজকে, ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবের, এই সরকারের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই, কিন্তু সরকার প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি। আমরা সরকারকে বারবার বলতে সক্ষম হয়েছি, চেষ্টা করেছি যে আমরা রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমরা অনেকবার দেশ পরিচালনা করেছি এবং সুশাসন প্রতিষ্ঠা করেছি। সুতরাং
আগামী সুন্দর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে এবং দ্রুত নির্বাচন করতে যে সকল সহযোগিতা করা দরকার আমরা সেটা করব এবং আমরা কিন্তু সেই আলোকে করে যাচ্ছি। এটিও বাস্তব যে আজকের এই সময় কিন্তু কোনো রাজনৈতিক প্রতিহিংসা মারামারি গণ্ডগোল সেগুলো কিন্তু অতীতের মতো নাই, দেড় যুগের মতো। রাজনৈতিক দল আছে, অনেকগুলো রাজনৈতিক দল কথা বলছে, হয়তো বা রাজনৈতিক যার যার প্ল্যাটফর্ম থেকে কাজ করছে। আমরা আমাদের দল থেকে স্পষ্ট বলেছি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য যে ধরনের সংস্কার করা দরকার সেটুকু সংস্কার করে একটি নির্বাচন তাড়াতাড়ি দেওয়ার জন্য। যদিও কোনো কোনো মহল বলতে চায় যে আমরা নাকি সংস্কার চাই না, আমরা শুধু নির্বাচন চাই। নির্বাচন কিন্তু এই কথাটাও ঠিক না। নির্বাচন সমগ্র বাংলাদেশের জনগণ চায়, আর সংস্কারও কিন্তু আমরা রাজনৈতিক দল হিসেবে চাই, কিন্তু সেই সকল সংস্কারগুলো চাই যে সংস্কারগুলো করলে নির্বাচন করতে সক্ষম হবে তাড়াতাড়ি, সেই ধরনের সংস্কার। আর যদি বলেন যে একেবারে সমগ্র রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্র মেরামত করার জন্য, সেটি কিন্তু আমাদের বিএনপি থেকেও ৩১ দফা রাষ্ট্র মেরামতের কথা বলা আছে। সেই আলোকে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশের জনগোষ্ঠীর দিকে আমরা কিন্তু সেই কথাগুলো কিন্তু তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা কাজ করছি। আমাদের যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন তারুণ্যের অলংকার, তিনি কিন্তু দেশকে নিয়ে এখন যে কথাগুলো বলছেন এবং ভাবছেন, ইতিমধ্যেই বাংলাদেশের সকল জনগণ ওনার যে চিন্তা ভাবনা সেটা বুঝতে পেরেছে যে তিনি বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের যে কথা, চিন্তা ভাবনা, কল্পনা সেটা বাস্তবায়ন করতে হবে, সেই কথাই তিনি বলছেন। আমরা সেদিকে আগাচ্ছি। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এদেশের বৃহত্তর একটি সংগঠন। বিএনপি একটি গণতান্ত্রিক দল। এই দলকে যেন ক্রিয়াশীল এবং কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এবং নির্বাচনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং নির্বাচন করার জন্য এবং সংগঠন গোছানোর জন্য যে ব্যস্ততা থাকা উচিত বা রাজনীতির মধ্যে যে সৃজনশীলতা থাকা দরকার, সেরকম সৃজনশীল কাজগুলো কিন্তু তারেক রহমান সাহেব প্রতিনিয়ত দলের নেতাকর্মীদেরকে দিয়ে করাচ্ছেন। আপনি ভালো করেই জানেন যে একটা রাজনৈতিক দল যদি কাজ না থাকে, কর্মসূচি না থাকে তাদের ধারাবাহিক, তো নানান রকমের অপকর্মে কিন্তু অনেক সময় কিন্তু জড়িয়ে যেতে পারে। তার অর্থ আমি এই কথা বলবো না যে আমাদের দলের একেবারে বিচ্ছিন্নভাবে কেউ কেউ ভুলভ্রান্তি কিছু করে নাই। পর্যায়ে একটু আমরা মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আখন্দ আপনার কাছে যেতে চাচ্ছি। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা সকলেই অবগত যে বাংলাদেশ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আমরা যারা ভূ রাজনীতি নিয়ে কথা বলি, আমরা জানি এশিয়া প্যাসিফিক রিজনে খুব একটা বিশেষ ইম্পর্টেন্স নিয়ে গ্লোবাল পাওয়ারগুলো দেখছে। সেখানে ইউএসএ বলেন, চায়না বলেন, ভারত বলেন, এমনকি বাংলাদেশের জায়গাটাও গুরুত্বপূর্ণ। এই সার্বিক প্রেক্ষাপটের সাথে আবার যুক্ত হয়েছে মায়ানমার কেন্দ্রিক আরাকান আর্মির যে জয় জয়কার অবস্থা। আবার বাংলাদেশের সাথেও ভারতের সীমান্তকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের টানপোড়েন চলছে। এই যে সার্বিক অবস্থা, এর মধ্যে নতুন একটা পরিবেশে আমরা রয়েছি, নতুন সরকার, রাজনৈতিকভাবে তাদের অভিজ্ঞতা খুব স্বভাবতই অনেক কম। আগামী বা এই যে বছর 2025, আপনি ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সরকার কতটা কি সামলাতে পারবে বা আপনি চ্যালেঞ্জগুলো কি দেখছেন? জি, অনেক ধন্যবাদ। এটিএন বাংলার দর্শকদের সালাম, বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 সাল, প্রথমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে। 2025 উইল বি এ ভেরি ইন্টারেস্টিং ইয়ার। আমরা অপেক্ষা করে আছি দেখার জন্য কি হয়। আপনারা জানেন যে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প এবং এইবারই প্রথম অনেক দিন পর মার্কিন প্রেসিডেন্ট যে দল থেকে নির্বাচিত হয়েছে, কংগ্রেস এবং সিনেট যে বাইক্যামেরাল যে পার্লামেন্ট সিস্টেম, দুইটাতেই তারা মেজরিটি পেয়েছে রিপাবলিকানরা। এটা সহজে হয় না, আমি দেখিনি। সাধারণত যেই দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়, কংগ্রেস এবং সিনেটের মেজরিটি অপর দলের থাকে, ফলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। এবার কিন্তু এই চেক অ্যান্ড ব্যালেন্স নাই এবং এমন এক ব্যক্তি নির্বাচিত হয়েছে যে ভেরি এক্সেন্ট্রিক, এবং সে যে কী সিদ্ধান্ত নেবে, কী বলবে, এটা আসলেও বোঝা খুব ডিফিকাল্ট। এবং তারপরে হয়েছে সে কংগ্রেস এবং সিনেটের মেজরিটি পেয়েছে।
আমরা জানি যে ইউক্রেন যুদ্ধ, আমরা আশা করি ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই যুদ্ধটা হয়তো শেষ হয়ে যাবে এবং সম্পর্কটা খুবই জটিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি একজন রাষ্ট্রপতি এসে পরিবর্তন করতে পারে না, দে হ্যাভ সার্টেন সিস্টেমস। বা এই পরিবর্তিত পরিস্থিতিতে 2025-এ সিনেট এবং কংগ্রেসের মেজরিটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প কী করবে এটা বোঝাটা খুবই ডিফিকাল্ট। পুতিনের সাথে তার বন্ধুত্ব আছে আমরা জানি, আর রাষ্ট্রীয়ভাবে যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্য দুনিয়া ইউক্রেনকে সাপোর্ট করে। তো ইট উইল বি ভেরি ইন্টারেস্টিং গেম টু সি হাউ দিস ডেভেলপস। আমরা আশা করি এই যুদ্ধটা বন্ধ হবে এবং এই বন্ধ হলে সারা বিশ্বে এটার প্রভাব পড়বে, এটার পজিটিভ প্রভাবটা বাংলাদেশে অবশ্যই আসবে। মধ্যপ্রাচ্য এগেন কন্টিনিউয়াস প্রসেস, দিস প্রবলেম উইল নেভার বি সলভড। যুদ্ধবিরতি হয়েছে, তারপরেও গতকালকেও 25 জন মারা গেছে, 29 জন মারা গেছে শুনলাম। সো এগুলোর এফেক্টগুলো থাকবে। বাংলাদেশের আশেপাশে, বাংলাদেশ ইজ এ ইম্পর্টেন্ট কান্ট্রি টু আওয়ার নেইবার ইন্ডিয়া, চায়না, যুক্তরাষ্ট্র। আমাদের স্ট্র্যাটেজিক লোকেশনটা এমন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আছে। আমি মনে করি যে রাজনৈতিক দল সরকার গঠন করলে তাদের যে কাজ সেটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। ইন্টারিম গভর্নমেন্টের পক্ষেও রাজনৈতিক দলের সরকারের কাজ করা সম্ভব না। আমি মনে করি 2025 সালে এই ইন্টারিম গভর্নমেন্ট শুড অনলি কনসেন্ট্রেট অন ব্রিঙ্গিং ব্যাক ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ব্রিং ডাউন দি প্রাইস অফ গুডস, মানুষ যাতে খেয়ে বাঁচতে পারে, এবং একটা নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা। এবং আমরা জানি, আমরা সবাই বিশ্বাস করি আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন, এবং এর মধ্যে সব দলগুলো, আমি তো ভেবেছিলাম এই 15 বছরে বিএনপির কেউ বেঁচে নাই, এবং এই পরিবর্তনের পরেও এখনও নেতার ভাইরা আসেন, স্টিল দি পার্টি ইজ ভেরি স্ট্রং, জামাত ইজ স্ট্রং, অল দি পার্টিজ আর স্ট্রং। এবং এটা থেকে এটাই শিক্ষা নিতে হবে যে একদিন আওয়ামী লীগও হয়তো স্ট্রং হতে পারে আবার, এখন যদি এটা অসম্ভব মনে হচ্ছে। সো ইউ ক্যানট অ্যাবলিশ অর ডিস্ট্রয় সামথিং। সো এখন রাজনৈতিক দলগুলোকে এটাই বুঝতে হবে যে ক্ষমতা ক্ষণস্থায়ী, ইট ইজ নট পার্মানেন্ট ফর এনিওয়ান। তারা যদি জনগণের জন্য ভালো কাজ করে, জনগণ যদি খুশি থাকে, তাদেরকে ভোট দিবে এবং পরবর্তীতে নির্বাচিত হবে অথবা আরেকটা দল আসবে। এই শিক্ষাটা আমাদের সকলকে গ্রহণ করতে হবে। এবং আমি মনে করি আমাদের এখন ইন্টারনাল সিকিউরিটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হিসেবে বলি, এই ইন্টারিম গভর্নমেন্ট ইজ রিয়েলি, আই ফিল পিটি ফর দেম। এমন একটা পুলিশ বাহিনীকে দিয়ে তারা এখন নিরাপত্তা অবস্থা দেখতে হচ্ছে যাদের উপর জনগণের কোনো আস্থা নাই, যারা নির্বাচনে আমাদের সন্তানদের হত্যা করেছে, খুন করেছে, আহত করেছে। এবং পুলিশ কিন্তু আপনি আজকে হায়ার করলে কালকে সে পুলিশ হবে না। ইট টেক্স অ্যাটলিস্ট 1 year টু প্রডিউস এ পুলিশ থ্রু ট্রেনিং। সো এটা উদ্যোগ সরকার নিয়েছে, সশস্ত্র বাহিনী অবশ্যই মাঠে আছে, আমাদেরকে উই হ্যাভ টু সাপোর্ট দি পুলিশ অ্যান্ড আদার ল এনফোর্সমেন্ট এজেন্সিস টু মেনটেন। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে সামনে আমাদের রোজা আসছে, গরম আসছে, বড় চাষ শুরু হবে, সেচ শুরু হবে। আমাদের 1/11-এর পর আমি লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, একটা জেলার দায়িত্বে ছিলাম। আমার একটা মনে হয়েছিল যে আমরা খুব বেশি এজেন্ডা নিয়েছিলাম, ব্যবসায়ীদের পিছনে আমরা লেগেছিলাম। দি ইন্টারিম গভর্নমেন্ট অ্যান্ড সাবসিকুয়েন্টলি হুএভার কামস টু পাওয়ার পলিটিক্যাল পার্টি শুড সাপোর্ট দি বিজনেস পিপল। অল আর নট থিফ। সবাইকে একই বাস্কেটে বাছাই করা উচিত না। সরকার সহযোগিতা করতে হবে, বিকজ আপনি একটা দ্রব্য বিদেশ থেকে আনতে হলে ইউ হ্যাভ টু প্ল্যান 3 months ahead। এখনও যদি সরকার তেল আমদানি শুরু না করে, তাহলে কিন্তু গরমের সময়, রোজার সময় সে বিদ্যুৎ সরবরাহ করতে পারবে না। সো ইট টেক্স টাইম। এই ইন্টারিম গভর্নমেন্টের সবাই খুব সৎ দেশপ্রেমিক ব্যক্তি, বা দেশ চালানোর ক্ষমতা তাদের নাই। এবং আমাদের যে আমলারা অনেকেই বিতর্কিত, অনেকেই দোষর ছিল, নিশ্চয়ই ভালো অনেকেই আছে, তারা কতটুকু সহযোগিতা করছে কি করছে জানি না, বাট দে আর নট মেন্ট টু রান দিস নেশন। আমাদেরকে উই হ্যাভ টু সাপোর্ট দেম, এবং তাদেরকে আগে থেকেই প্ল্যান করতে হবে যাতে আমরা বিপদে না পড়ি। এইসব সমস্যা কিন্তু দেশের সমস্যা একদিনে কখনো সমাধান করতে হবে না। উই মাস্ট হ্যাভ দ্যাট ফার সাইটনেস। আমাদের দূরদৃষ্টি সহকারে আমাদের কাজটা করতে হবে। আমার কাছে মনে হয় যে এক্সটার্নাল কোনো থ্রেট, আরাকান আর্মি আপনি যে বললেন, আমাদের এটা নিয়ে কোনো চিন্তার কোনোই কারণ নাই। মায়ানমার যে সশস্ত্র বাহিনী, দে ডোন্ট স্ট্যান্ড এগেনস্ট বাংলাদেশ আর্ম ফোর্সেস। উই হ্যাভ এ ভেরি ওয়েল ট্রেন্ড স্ট্রং আর্ম ফোর্সেস টু ডিফেন্ড আওয়ার টেরিটরি। আর আরাকান আর্মি তো একটা মার্সিনারি একটা গ্রুপ। সুতরাং এক্সটার্নাল, দে ইজ নো এক্সটার্নাল থ্রেট, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইন্টারনাল থ্রেট। অনেকেই এখনও ষড়যন্ত্র করছে, আমরা খবর পাচ্ছি যে নানা রকমের নাশকতা হতে পারে। আমরা মানুষ তেমন কিছুই চাই না, আমরা একটা নিরাপদ দেশ চাই, আমরা কথা বলার অধিকার চাই, আমরা খেয়ে পরে থাকতে চাই। যুক্ত করতে চাচ্ছি যে মায়ানমার গভর্নমেন্ট, যদিও সেখানে মিলিটারি গভর্নমেন্ট রয়েছে, কিন্তু আরাকান আর্মি কিন্তু মোস্টলি একটা নন স্টেট অ্যাক্টর।
তো নন স্টেট অ্যাক্টরের উপর ইন্টারন্যাশনাল প্রেশারটা ওইভাবে দেয়া কিন্তু খুব কঠিন। আবার আরাকান আর্মির সাথে যদি যে কোনো কারণে, আমাদের তো অনেক বৈরিতা রয়েছে, শত্রুতা রয়েছে, কেউ যদি যুক্ত হয়ে কোনো চাপ প্রয়োগ করতে যায় সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জের জায়গা। মায়ানমার কিন্তু ইজ ভেরি কমপ্লিকেটেড, ওখানে টোটাল 39টা এরকম ফ্যাকশন আছে, এর মধ্যে আরসা একটা, আরাকান আর্মি একটা, এবং 9টা তো খুবই ডেডলি, আরএসও একটা, এবং তাদের চীন বিভিন্ন স্টেটে আছে। এই 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 মিলিটারি জান্তা সরকার মায়ানমারের, তাদের কারণে কিন্তু বিভিন্ন স্টেটে 39, এর মধ্যে 11টা গ্রুপ খুবই স্ট্রং, কিছু কিছু গ্রুপের এখন সিজ ফায়ার আছে। সুতরাং এইসব দলগুলো কোনো স্বীকৃতি নাই, তারা দে লিভ অফ দি ল্যান্ড, তাদের অস্ত্রশস্ত্র খুবই সীমিত, এবং এটা আমাদের জন্য কোনো থ্রেট না। ইট ইজ এ ইন্টারনাল থ্রেট ফর মায়ানমার, বাট দিস ইজ ইন নো ওয়ে। আমি কলকাতার একটা টিভি চ্যানেলে টক শো করছিলাম, তারা বলছিল চট্টগ্রাম তো দখল করে ফেলবে আরাকান আর্মি। আমি তখন তাদেরকে বললাম যে আপনারা আপনাদের বর্ডার এবং সেভেন সিস্টার্সদের চিন্তা করেন, এটা আপনারা বেশি উপকৃত হবেন। লেট আস থিঙ্ক অ্যাবাউট আওয়ার ওন বর্ডার অ্যান্ড উই আর স্ট্রং এনাফ টু ডিফেন্ড আওয়ার বর্ডার। দাঁত ভাঙা জবাব কিভাবে দিতে হয় আমাদের সশস্ত্র বাহিনী এটা খুব ভালো করেই জানে। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান, আপনাকে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি যে বিগত বহু বছর ধরে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে বিশেষ করে একটা জোরালো কণ্ঠস্বর, বহু জায়গায় আপনি অনেক প্রতিবাদ একাকী করেছেন, যেখানে আমরা অনেকেই হয়তো সেইভাবে দাঁড়াতে পারিনি। আপনার সেই সৎসাহসের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি পেশায় একজন অর্থনীতিবিদ। এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে এই সরকারকে কাজ করতে হচ্ছে। আমরা রাজস্ব আয়ের বিষয়টা জানি যে সেটা বড় ধরনের একটা বিপর্যয়ের মুখে রয়েছে। আমাদের যে বিনিয়োগ সেটা যথেষ্ট পরিমাণ কমে গেছে, এফডিআই এর জায়গাও কোনো ভালো কিছু দেখা যাচ্ছে না। ফরেন যে রিজার্ভ ছিল সেই জায়গায় কিছুটা উন্নয়ন ধীরে ধীরে হচ্ছে। আবার সামনের বাজেটও সমাগত, এবং এই সরকার একদমই নতুন এই ধরনের একটা বড় বাজেট তৈরি করার জন্য বহু চ্যালেঞ্জ মাথায় রেখে তাকে কাজ করতে হচ্ছে। সার্বিকভাবে আমাদের 2025-এর অর্থনৈতিক চ্যালেঞ্জটা নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ চালক মহোদয় এবং আমাদের যারা অতিথিবৃন্দ আছে এবং যারা দর্শক মন্ডলী আমাদের আলোচনা শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরে। আমি 5ই আগস্ট বিপ্লবে, জুলাই বিপ্লবে আমাদের যে আমাদের ছাত্র জনতা যে রক্ত দিয়েছে তাদের আত্মার প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমি আমার জাস্ট আলোচনা শুরু করছি। আসলে আপনি যথার্থই বলেছেন যে আজকে আমাদের বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ, একটা প্রতিনিয়ত আমরা কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি, শুধু অর্থনীতি নয়, আমাদের সামাজিক যে শৃঙ্খলা বলুন, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড, সবকিছু কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। আজকে বিগত সময়গুলোতে আমরা লক্ষ্য করেছি যে বিগত আমরা যদি দেখি যে রেজিম ছিলেন তারা কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা জানি যে গণতন্ত্রের সাথে রাজনীতির সাথে অর্থনীতির একটা দারুণ সম্পর্ক আছে। আমরা যে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, তিনি কিন্তু পলিটিক্যাল ইকোনমিস্ট ছিলেন। জন স্টুয়ার্ট মিল, ডেভিড রিকার্ডো, তারা কিন্তু অর্থনীতির সাথে এই রাজনীতিটা যে গভীরভাবে সম্পৃক্ত একে অপরের সাথে, সেটি তারা দেখিয়েছেন। ফলে রাজনীতি ভালো না থাকলে অর্থনীতি ভালো থাকে না, অর্থনীতি ভালো না থাকলে রাজনীতি ভালো থাকে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি, যদিও আজকে আমরা দেখলাম আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে এই যে জুলাই আগস্ট বিপ্লবে, কিন্তু আমাদের অর্থনীতি কিন্তু রক্তাক্ত হয়েছে অনেক দিন থেকেই। বিশেষ করে বিগত সময়ে আমরা লক্ষ্য করেছি আমাদের কিভাবে অর্থ পাচার হয়েছে, আমাদের ব্যাংকগুলো লোপাট হয়েছে, আমাদের প্রতিনিয়ত দুর্নীতি একটা গ্রাস করেছে। ফলে এই রক্তাক্ত দিনে দিনে হয়েছে, আমাদের অর্থনীতি একেবারে ক্ষতবিক্ষত। এরকম একটি পরিস্থিতিতে নিঃসন্দেহে যারাই আসুক না কেন, অন্তর্বর্তী সরকার বলুন, যারাই বলুন, দারুণ একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বে। আমরা জানি যে সামাজিক বিশৃঙ্খলা, অস্থিরতা তৈরি হচ্ছে, আমাদের অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, এটা কিন্তু আমরা ক্যারি করছি আমরা আগের যে সময় থেকে। তাহলে এই সরকার সেটি তাদের ঘাড়ে এসে পড়েছে। নিঃসন্দেহে আমরা লক্ষ্য করছি যে আমাদের ট্রাকের পেছনে লাইন বাড়ছে, আমাদের দ্রব্যমূল্য দিন দিন বেড়ে যাচ্ছে, অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আবার নতুন বছরে আমরা বাজেটের কথা যেটি এসছে, সেটা তো আসলে বিগত সময় আমাদের যে পরিমাণ রেভিনিউ রাজস্ব সংগ্রহের কথা ছিল সেটি আমরা করতে পারিনি নিঃসন্দেহে।
আবার নতুন একটি বাজেট আসবে, সেই বাজেটে আমাদের ঘাটতিটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আর কি। সেটা নতুন ঘাটতি যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের মুদ্রাস্ফীতির উপরে আরো নতুন ভাবে টান পড়বে। সব মিলিয়ে একটা দারুণ একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। তো এই ক্ষেত্রে প্রধান আমাদের যেটি আমাদের শক্তি এবং যেটি আশার জায়গা, যে আজকে আমাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে কারণ হলো যে আমরা গণতন্ত্র থেকে অনেক দূরে চলে গেছি। গণতন্ত্রের সাথে এই সবকিছু ইন্ডিকেটর দারুণভাবে সম্পৃক্ত। সেই জায়গাটা ফিরে আসা আমাদের এখন মূল লক্ষ্য। এখন আমাদের ব্যবসায়ীরা এখন আস্থার জায়গায় ফিরে পায়নি। আমাদের যে আমাদের যে মূল যে ইকোনমিক ইন্ডিকেটরস গুলো, আমাদের ইন্টারনাল যে ইনভেস্টমেন্ট, সেটা দীর্ঘদিন ধরে একটা জায়গায় স্থির হয়ে আছে। আমাদের ফরেন ইনভেস্টমেন্ট বাড়ছে না। এইগুলো যতদিন না আমরা চাঙ্গা করতে পারছি ততদিন আমাদের এই চ্যালেঞ্জটা থেকেই যাচ্ছে। এই আমরা যদি শ্রীলঙ্কার কথা চিন্তা করি, শ্রীলঙ্কা দেখেন একটা দারুণ ক্রাইসিসের মধ্যে চলে গেল, তারপরে সেখান থেকে খুবই তারা সাকসেসফুলি কিন্তু সেখান থেকে বের হয়ে এসেছে। তারা যে পদক্ষেপগুলো নিয়েছে আমরা যদি সেগুলো দেখি, প্রথমেই কিন্তু আগে তাদের স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে সরকার এসেছে তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে এবং তাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। এই সহযোগিতা না থেকে আমরা প্রতিনিয়ত যদি আমরা রাস্তায় বিভিন্ন ইস্যু নিয়ে অস্থিতিশীলতা তৈরি করি, এটা কিন্তু দারুণভাবে অর্থনীতিকে প্রভাবিত করছে। আমাদের কেউ কিন্তু বিনিয়োগে যেতে চাচ্ছে না। আমাদের ব্যাংকিং সেক্টর এখনো কিন্তু টালমাটাল অবস্থায় আছে। এই জন্য আমি মনে করি যে সরকার এসছেন তারা একটা গুড ইন্টেনশন নিয়ে এসছে এবং খুবই গুড সেন্স নিয়ে এসছেন। তাদেরকে আমাদের সকল পক্ষ থেকে সহযোগিতা করা প্রয়োজন। এইরকম একটা পরিস্থিতিতে এই জন্য এই ঐক্য যদি না থাকে তাহলে কিন্তু আমরা সামনের দিনগুলোতে আমরা যে চ্যালেঞ্জ, আমি যদি অর্থনীতির চ্যালেঞ্জ গুলো যদি বলি, সেটা কিন্তু আরো ব্যাপক আকার ধারণ করবে। এক্ষেত্রে আমাদের ঐক্য এবং তাদের উপর যে সংস্কার কর্মসূচিগুলো নিয়েছে আমি মনে করি সবই যৌক্তিক। কারণ আমরা দেখি আজকে যে আমরা আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমি বলবো গণতন্ত্রের একটা টিকিট পেয়েছি, বাট এই গণতন্ত্রের ট্রেনে চড়তে গেলে আমাদের আরো অনেক কাজ করে তারপরে আমরা শুধু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা যদি বলি, এটা গণতন্ত্রের একটা এলিমেন্ট। এখানে আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি আছে, আমাদের গুড গভর্নেন্স আছে, এইগুলো আমাদের সিটিজেনের পার্টিসিপেশন আছে। আপনার আলোচনার সুবিধার্থে বলতে চাই যে আপনি ওই জায়গাটা কি একটু আলোচনা করবেন, যে আমরা সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে বিগত সরকারের সময় অনেক সোচ্চার হয়েছি, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলোর সাথে সিন্ডিকেটের সম্পৃক্ততা। নতুন সরকার এসছে, আমরা তো একটা বিরাট আশার জায়গা ছিলাম। একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি এই জায়গাটাকে কিভাবে দেখছেন? দ্বিতীয়ত, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে একটা বিরাট ধরনের আমদানি ছিল, বৃহৎ বিশাল একটা অঙ্ক। সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের তাদের হুঙ্কার শুনছি। তা এই যে এই হুঙ্কারের কতটা প্রভাব আপনি মনে করেন আমাদের অর্থনীতিতে পড়ছে? ধন্যবাদ। প্রথম যে কথাটি বললেন আপনি সিন্ডিকেট, এটা সত্য যে আমাদের বিগত সময়ের রাজনৈতিক এখানে একটা প্রভাব, বড় একটা প্রভাব ছিল। ফলে আমাদের ব্যবসা বাণিজ্যগুলো কিছু, যেমন আমি যদি তেলের কথা বলি, আমরা খাতুনগঞ্জের কথা চিন্তা করুন, খাতুনগঞ্জের কয়েকজন ব্যবসায়ী পুরো তেলের সিন্ডিকেটটা কিন্তু নিয়ন্ত্রণ করছেন। তারা চাইলে তেলের দাম বাড়িয়ে দিতে পারছেন, হঠাৎ করে রাতারাতি বোতল জাতীয় তেল শেষ হয়ে যাচ্ছে। ফলে এই যে একটা কারসাজি, এইটা কিন্তু বাংলাদেশে এটা একদম স্পষ্ট এবং সেটা রাজনৈতিক ছত্রছায়ায় তারা কিন্তু সেটি করতে পেরেছে। এখন আমি বলবো যে এই মুহূর্তে কি সেটি কমেছে? আমি নিঃসন্দেহে বলবো না সেটি কমেনি, কারণ ব্যবসায়ীগুলো তো চেঞ্জ হয়নি। যারা ব্যবসা করছেন, যাদের নিয়ন্ত্রণে ব্যবসা ছিল, তারা তো আসলে চেঞ্জ হয়নি, তাদের মানসিকতা চেঞ্জ হয়নি আর কি। তো এখানে আমাদের মূল যে সমস্যাটা হলো যে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সেই জায়গায় যত আপনার হাত বদল কম হবে ততই কিন্তু ভালো। আজকে আমরা বিশ্বে করোনার মধ্যে আমরা দেখলাম বড় বড় বিশ্বের কোম্পানিগুলো তাদের এই সাপ্লাই চেইনটা কমানোর জন্য তারা কিন্তু দেখেন যে অনেক জায়গা থেকে ব্যবসা গুটিয়ে নিয়ে আস্তে আস্তে তারা এই চেইনটা ছোট করতে চাচ্ছিল। আমাদের দেশে যেটি সমস্যা, আজকে যে লাউটা একটা কৃষক বিক্রি করছে তার কাছ থেকে এক হাতে যাচ্ছে, সেখান থেকে আর এক হাতে যাচ্ছে, সেখান থেকে আর এক হাতে, এই যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পরবর্তীতে ঢাকাতে যখন আসছে তখন দেখা যাচ্ছে যে অনেক অনেক বেশি গুণে বিক্রি হচ্ছে, দামটা বাড়ছে। তো ফলে এখানে যে সিন্ডিকেটটা আসলে সেই সিন্ডিকেটে এখন ধরে রাষ্ট্রর তো একটা নিজস্ব মেকানিজম রয়েছে, যতই বিজনেসম্যান হোক সে একটা রাষ্ট্রের পরিমণ্ডলের ভেতরে নিয়ম কানুনের মধ্যে একটা ব্যবসায়ের জায়গা রয়েছে এবং রাষ্ট্রের তো মূলত সেটা দায়িত্ব সেই জায়গাগুলোকে কিভাবে জনগণের সহনশীলতার মধ্যে নিয়ে আসা যায়। জি জি ডেফিনেটলি এখানে মার্কেটের নিয়ন্ত্রণ এবং মনিটরিংটা আমাদের দেশে একেবারেই মানে আমাদের হচ্ছে না আর কি। মনিটরিং, এই মনিটরিং এর জায়গাটা আমাদের শক্তিশালী করা দরকার, কিন্তু মাঠ পর্যায়ে এই মনিটরিংটা আসলে হচ্ছে না।
সেটি যেমন আমাদের সরকারের পক্ষ থেকে এটা একটা দায় আছে যে তাদেরকে মনিটরিংটা বাড়াতে হবে আর কি। সেটি যদি না করতে পারে আমরা কিন্তু আসলে এই যে জবাবদিহিতার মধ্যে আনতে পারছি না। কেন মাঝপথে এত হাত বদল হচ্ছে এবং দাম কেন এত বেড়ে যাচ্ছে মার্কেটে, আমরা কেন যাদের ব্যবসায়ীদেরকে আমরা জবাবদিহিতার মধ্যে আনতে পারছি না? এখানে অবশ্যই একটা সুশাসনের ব্যাপার আছে এবং এই মনিটরিং এবং যদি জবাবদিহিতা এটা না নিশ্চিত করা যায় তাহলে কিন্তু আমরা কিন্তু আসলে এখানে আমাদের আসলে যেটা ফেয়ার প্রাইস সেটা কিন্তু আমরা পাবো না আর কি। পার্শ্ববর্তী দেশের একটা বিষয় বলছিলাম যে তাদের যে দ্রব্যমূল্য কেন্দ্রিক যে হুঙ্কার আমদানি, দেখুন এটা তো খুবই মানে বাস্তব যে আমরা আসলে পার্শ্ববর্তী দেশের উপরে আমরা নানাভাবে আমাদের আমদানি নির্ভর অনেক ক্ষেত্রে আর কি, তাদের উপরে আমরা নির্ভরশীল। আজকে কিন্তু গ্লোবালাইজড ইকোনমিতে আসলে সবাই সবার উপরে নির্ভরশীল। তারা যেমন আমাদের উপর, আমরা যেমন তাদের উপরে ইম্পোর্ট উপর নির্ভরশীল, তারাও অনেকাংশে আমাদের উপরে নির্ভরশীল। ফলে এখানে নির্ভরতার জায়গা থেকে এখানে হুঙ্কার এটা পলিটিক্যাল একটা জাস্ট আমার কাছে আই ওয়াশ। ইকোনমিক্যালি তারাও আমাদের উপরে আসলে নির্ভরশীল। তারা যদি মনে করে আমাদের ছাড়াই তাদের চলবে, আমি মনে করি এটা তাদের ভুল পলিসি আর কি। এই গ্লোবালাইজ সোসাইটি আসলে আমরা কেউ কাউকে বাদ দিয়ে চলাটা আমার মনে হয় যে এটা সম্ভব নয়। যারা বলছে এটা মনে করেন একটা পলিটিক্যাল গেম খেলার চেষ্টা করছে। এটা আমার কাছে মনে হয় যে মানে মূল জায়গা হচ্ছে অর্থনীতি জায়গা থেকে কেউ কাউকে আসলে বাদ দিয়ে চলাটা আমার কাছে খুবই কঠিন মনে হচ্ছে। আর একটা রাষ্ট্র, আমরা একটা সভারেন কান্ট্রি, কোনো রাষ্ট্র যদি পলিটিক্যালি এরকম ডিসিশন নেয় এবং হুঙ্কার দেয়, আমরা নিশ্চয়ই পৃথিবীতে শুধু পার্শ্ববর্তী দেশ একটি দেশ ছাড়া আমাদের অনেক প্রতিবেশী আছে, অনেক বন্ধু রাষ্ট্র আছে। আমি মনে করি না এটা বাংলাদেশের জন্য খুব বড় চ্যালেঞ্জ। তবে এটা আমি বলতে চাচ্ছি যে অর্থনীতি অবশ্যই আমরা একে অপরের সাথে সহযোগিতা এবং একে অপরের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার জায়গা থেকে সেটা ঠিক আছে, কিন্তু যদি এটা পলিটিক্যালি যদি কোনো এরকম থ্রেট আসে, আমি মনে করি যে সেটাকে মোকাবেলা করার মধ্যে বাংলাদেশ যথেষ্ট সেই ক্যাপাসিটি অর্জন করেছে বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ। আমাদের সেই অ্যাডভোকেট রফিক শিকদার, এই যে পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিন সরকার কাজ করছে, বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছে, পক্ষ রয়েছে, কোথাও যেন আমরা একটা বীজ রাজনীতিকরণের গন্ধ পাচ্ছি। কিছু কিছু জায়গায় রাজনৈতিক দলগুলোকে সরাসরি ইন্ডিকেট করে বিভিন্ন ধরনের স্লোগান, বক্তব্য রাখা হচ্ছে। বিষয়টা কি এই রকম কিনা যে রাজনৈতিক দল বাংলাদেশের মূল সমস্যা? এছাড়াও যে এটা যদি মূল সমস্যা হয়, কোনো পক্ষ ভাবছে যে তাদের রাজনীতিতে অংশগ্রহণই সকল সমস্যার সমাধান। আবার তারা কত পার্সেন্ট ভোটারের ভোটকে প্রতিনিধিত্ব করে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সার্বিক জায়গাটা কিভাবে দেখছেন? দেখুন, আমি আপনার কথা বলার উত্তরের আগে আমি জেনারেল মনি সাহেবের শেষ কথাটার একটা কথা বলে শুরু করছি। সেটি হলো যে তিনি বলেছিলেন যে অনেকগুলো যুক্ত কথা বলেছেন তিনি, যে আওয়ামী লীগ বিএনপি দীর্ঘ পথ পরিক্রমা, নিপীড়ন, নির্যাতনের পরেও রাজপথে এবং জনগণের আস্থা ভালোবাসা টিকে ছিল এবং টিকে আছে অবিচল বেঙ্গলকের মতো। ঠিক তেমনি আবার আওয়ামী লীগ যদিও পালিয়ে গেছে, আবার তারা সেইভাবে আসে কি না। আমি ওনার উপরে শ্রদ্ধা রেখে বলি যে একটি রাজনৈতিক দল যদি আদর্শচ্যুত হয়, আদর্শহীন হয় এবং জনগণের আস্থা এবং ভালোবাসা অর্জন করতে যদি ব্যর্থ হয়, সে কারণে কিন্তু তারা কিন্তু আবার ফিরে আসা তাদের জন্য কঠিন হয়ে যায়। এবং আওয়ামী লীগ গত 15 বছর ফ্যাসিস্ট এবং রেজিম হিসাবে যে পরিমাণ আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক দল সহ সাধারণ মানুষের উপরে নিপীড়ন, নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে এবং পরিশেষে শেষ দিকে আপনি দেখেছেন যে কীভাবে ছাত্রদেরকে হত্যা করেছে, জনগণকে হত্যা করেছে। সরকারের যে সমস্ত বাহিনীগুলো আছে তাদেরকে বাধ্য করেছে গুলি করতে এবং গুলি করেছে। এবং পরিশেষে সেনাবাহিনীকেও চেষ্টা করেছিল, নামানো হয়েছিল। সেনাবাহিনীর অনেকগুলো আছে। এই পরিপ্রেক্ষিতে একটু বলি যে আমরা বিভিন্ন পরিসংখ্যান একটা সময় দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ 30%-এর কাছাকাছি ভোটারের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাও 30%-এর কাছাকাছি ভোটারের প্রতিনিধিত্ব করে। আপনার কি তাহলে মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে তাদের যে ভোট ব্যাংক রয়েছে সেখানে একটা বড় ধরনের ছেদ পড়েছে? আমার কাছে মনে হয় যে
আওয়ামী লীগ তো কখনো তারা রাজনৈতিক দল হিসেবে জনগণের আস্থা কুড়াতে পেরেছিল বলে আমার মনে হয় না, এবং পারে নাই বলেই তারা কিন্তু যতবারই দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে, সুষ্ঠুবাদ নির্বাচন হয়েছে, তারা কিন্তু সরকার গঠন করতে পারে নাই। তাদের একটা দল আছে, 96 সালে ভোট ভিক্ষা করে ভোট তসবিহ হাতে নিয়ে নানানভাবে ভোট ভিক্ষা চেয়ে একবারের জন্য চেয়েছিল। সেই নির্বাচনটিতে তারা ক্ষমতায় আসলেও বিএনপি কিন্তু স্বাধীনতার পরে সবচেয়ে বড় রাজনৈতিক দল, বিরোধী দল হিসেবে 118টি সিট নিয়ে পার্লামেন্টে গিয়েছিল, সেটিও সত্য। এতগুলো বিরোধী দলে এতগুলো পার্লামেন্টের সিট নিয়ে আওয়ামী লীগ কখনো যায় নাই। আর যদি আপনি বলেন যে বিএনপির জাতীয়তাবাদী ছাত্র দল সারা বাংলাদেশে বুয়েট, ডাকসু, রাকসু, চাকসু, ইয়কসু, ডামেস্কু, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে মেধাবীদের, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে যতবারই ছাত্রলীগ নির্বাচন করেছে তারা হেরেছে। এটার ইতিহাস কিন্তু বাংলাদেশে আছে, সবাই জানে। তো সে কারণে আমি বলবো যে আওয়ামী লীগ আদর্শচ্যুত হয়ে গেছে। আর সর্বশেষ আওয়ামী লীগ যে 5ই আগস্ট যেভাবে পালিয়ে গেছে, 5 আগস্টের পরে কি আপনি দেখেছেন কোথাও যে 15ই আগস্টে কোথাও খিচুড়ি রান্না হয়েছিল বাংলাদেশের, সেই খিচুড়ি কেউ বাধা দিয়েছে, করতে দেয় নাই, বা দোয়া আয়োজন করেছে, ব্যানার ছিঁড়ে ফেলেছে, কোথাও কি দেখেছেন? মিডিয়াতে এখন তো মিডিয়ার যুগ। তার মানে কি আওয়ামী লীগ এত বেশি পালিয়ে গেছে, এত পিছিয়ে গেছে যে তারা সেখানে সেই আয়োজনটি তারা করে নাই। এমনকি যে 16ই ডিসেম্বর যে আমাদের বিজয় দিবস গেল আমাদের স্বাধীনতার, সেই বিজয় দিবসে কি কোথাও কি দেখেছেন যে তারা মুক্তিযুদ্ধের তারা এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধকে তারা একেবারে পুঁজি করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সে মুক্তিযুদ্ধের বিরাজনীতিকরণের জায়গাটা একটু আলাদা। বিরাজনীতিকরণের যেটা আপনার সবসময় যখনই একটি সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন আসছে, তখন নানা রকমের এখানে স্টেক হোল্ডার আছে, তারা ষড়যন্ত্র করে, কিছু কিছু ষড়যন্ত্রকারী মানুষ আছে, কিছু গোষ্ঠী আছে, দেশীয় এবং আন্তর্জাতিকও আছে, সেটি আপনি ভালো করেই জানেন। এমনকি আমি যদি একেবারে স্পেসিফিক করে বলতে চাই যে প্রতিবেশী রাষ্ট্র ভারত, সেই ভারত কিন্তু আওয়ামী লীগের সাথেই শুধু বন্ধুত্ব করেছে, বাংলাদেশের জনগণের সাথেও না, এবং বাংলাদেশের অপরাপর যে ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তাদের সাথেও কিন্তু বন্ধুত্ব করতে আমরা দেখি নাই। তো সুতরাং সকল দিক থেকে ষড়যন্ত্র চলবে এবং চলছে। এই সকল ষড়যন্ত্রের মধ্যেও একটি সুন্দর দেশ গড়ে তুলতে হবে আমাদেরকে, সেটা কিন্তু আমাদের তারেক রহমানের বক্তব্য এবং আমাদের বক্তব্য। আমরা মনে করি যে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের যে সময়সীমা, ওনারা যত তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করতে পারবেন ততই ভালো। যদিও কেউ কেউ তাদেরকে দিয়ে বলাতে চেষ্টা করছে বা তারা বলছে যে ভোটারের বয়স। আপনি কি আশাবাদী যে 2025-এ নির্বাচন হবে? আমার কাছে কেন জানি মনে হয় যে এই ইন্টারিয়াম গভর্নমেন্টের যিনি চিফ ডক্টর ইউনূস সাহেব, তিনি সমস্ত কিছু অনুধাবন করে, তিনি দেশকে ভালোবাসেন এবং দেশের মানুষকেও ভালোবাসেন। সেখান থেকে আমি মনে করবো যে উনি তো অনেক সম্মানী মানুষ, ক্ষমতাটা কিন্তু ওনার কাছে বড় না। প্রস্তুতির জায়গায় তো আমরা নির্বাচন কমিশনের এই যে ভোটার তালিকা কেন্দ্রিক যেগুলো নির্বাচন বা সংস্কারের সাথে কোনো সম্পৃক্ততা নেই, সেই জায়গাগুলোতে তো আমরা দৃশ্যমান কোনো উদ্যোগ দেখছি না। দৃশ্যমান বলতে আমার মনে হয় যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে, তফসিল ঘোষণা করলে নির্বাচন কমিশনে যারা আছেন তারা নির্বাচন করতে সক্ষম। এবং আপনি ভালো করেই জানেন যে নির্বাচন কমিশনকে নানাবিধ ক্ষমতা দেওয়া আছে। আপনার সংবিধানের 118 থেকে 126 পর্যন্ত অনুচ্ছেদে যদি আপনি যান, তাহলে যেভাবে নির্বাচনগুলো সুষ্ঠু হবে, অবাধ হবে, সবকিছু কিন্তু স্বাধীনভাবে নির্বাচন কমিশনের ক্ষমতা দেওয়া আছে। ধরেন এই যে ভোটার তালিকা প্রণয়ন, তারপরে যারা এখানে ইনভলভ থাকবে প্রসেসে তাদের ট্রেনিং, কারণ আমরা জানি যে একটা বৃহৎ ঘাটতি রয়েছে যারা কাজ করেন, এবং একটা যদি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করতে হয় এটা একটা বড় প্রস্তুতির বিষয় রয়েছে। আবার একটা জায়গায় আমাদের পলিটিক্যালি ডিমার্কেশনগুলো নিয়েও কিন্তু অনেক প্রশ্নবিদ্ধতা ছিল। তা এই যে জায়গাগুলো, এগুলো নিয়ে তো প্রাথমিকভাবে অনেকগুলো কাজ রয়েছে যেগুলো সংস্কারের সাথে সরাসরি সম্পৃক্ত না, সেগুলি কোনোটাতেই কিন্তু আমরা নির্বাচন কমিশনের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছি না। তার মানে 1 বছর আগে যে নির্বাচনটি হয়েছিল 2024 সালে 7 জানুয়ারি, সেখানে অথবা তারা ভোটার ছাড়া নির্বাচন করেছে, কিন্তু ওই নির্বাচন কমিশনের তো এক ধরনের একটা প্রস্তুতি ছিল, সুষ্ঠু হতে দেয় নাই সেটা আওয়ামী লীগ সরকারের। কিন্তু আপনাদের দল থেকে দাবি ছিল যে প্রচুর ভুয়া ভোটার রয়েছে, এই দাবিগুলো কিন্তু আপনাদের দলেরই ছিল, তো সেই জায়গাগুলোতে তো কাজ করা প্রয়োজন না। সেগুলো এখন আমি মনে করি যে এটা অনেক সময় লাগবে না, এটা নির্বাচন কমিশনকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, এবং আমি বিশ্বাস করি যে নির্বাচন এখন কমিশন এখন অনেক স্বাধীন অতীতের যে কোনো সময় চেয়ে। আমার মনে হয় যে 3 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন কমিশন সুন্দর করে সব কিছু গুছাতে পারবে এবং সংস্কার করতে পারবে। আর আমাদের তো এটাই এখন প্রধান কাজ, নির্বাচন কমিশন নির্বাচন করতে গিয়ে যে প্রতিবন্ধকতাগুলো আছে, চ্যালেঞ্জগুলো আছে, সেগুলো যদি তারা মোকাবেলা করে এবং বাস্তবায়ন করে, আর আইন শৃঙ্খলা যেটা আছে সেটা, আর আমাদের ধরেন যে আমাদের দেশে যারা ব্যবসা করে, সেটা আপনি একটু আগে উনি বলেছেন যে অসাধু ব্যবসায়ী কিন্তু খুব বেশি না,
বাকি যারা ব্যবসা করে তাদেরকে ব্যবসা করার জন্য অবাধিতভাবে প্রসারিত করে সুযোগ দেওয়া উচিত। এবং আমি মনে করি সেই ক্ষেত্রে যদি সরকার এত বেশি সংস্কারের এজেন্ডা হাতে না নিয়ে, যেমন কেউ কেউ বলতেছে ভোটারদের বয়স 17 বছর, তো 18 বছর তো সংবিধান আছেই, বলাই আছে। তো আমার মনে হয় যে এটা কোনো দরকার নাই, কারণ 17 করতে গেলে আবার সেখানে অনেক সময় লেগে যায়, বিলম্বিত হবে নির্বাচনটা বিলম্বিত হলে কাদের লাভ হবে সেটা কিন্তু আজকে সরকার বুঝবে এবং বোঝা উচিত, এবং জনগণ বুঝে। যতই নির্বাচন আপনার বিলম্বিত হবে ততই ষড়যন্ত্রকারীরা নানানভাবে তাদের হাতকে প্রসারিত করবে। আরেকটা বিষয় একটু বলছি যে ছাত্রদের একটা বড় অংশ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কিন্তু মাঠে কিন্তু দুটো পক্ষ, আবার সাধারণ ছাত্রদের আত্মত্যাগ কিন্তু অনেক বড়। তারা লক্ষ লক্ষ সাধারণ ছাত্র একদম উজ্জীবিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু যোগদান করেছে। মূলত নেতৃত্ব দানকারী ছাত্রদের এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া বা সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করার জায়গাটা আপনি কীভাবে দেখছেন? দেখুন, আমাদের দেশে যখন 1971 সালে মুক্তিযুদ্ধ হয়, দেশে কিন্তু রাজনৈতিক দলের যে মুক্তিযুদ্ধ, সাধারণ মানুষ কিন্তু মুক্তিযুদ্ধ করেছে। সেই মুক্তিযোদ্ধারা কিন্তু যুদ্ধ করে দেশকে স্বাধীন করে ওনারা কিন্তু একটা আলাদা একটা দল করে যে আমরা মুক্তিযুদ্ধে এসে একটা দল গঠন করব সব মুক্তিযোদ্ধা মিলে, সেটা কিন্তু হয় নাই। আমাদের অনেক ঋণ আছে, দেনা আছে মুক্তিযোদ্ধাদের প্রতি, আমরা সেই ঋণ শোধ করতে পারি নাই আজও। ছাত্ররা যারা 5ই আগস্টে বৈষম্য বিরোধী গণছাত্র আন্দোলন করেছে তাদের প্রতিও আমাদের অনেক শ্রদ্ধা ভালোবাসা আছে, কিন্তু সেই ছাত্ররা শুধু কারা? শুধু সাধারণ ছাত্র? তাহলে অসাধারণ কারা? যারা ছাত্র দল করেছে বা অন্যান্য ছাত্র সংগঠন করেছে তারাও তো আমাদের দেশের সন্তান। সবাই মিলে কিন্তু আন্দোলন করেছে, জনগণ আন্দোলন করেছে, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল আন্দোলন করেছে। বিএনপি রাজনৈতিক দলটি 15 বছর তো অনেক গুম খুন, অনেক হত্যা এবং অনেক নির্যাতনের শিকার হয়েছে, নিষ্পেষণের চাকায় নিষ্পেষিত হয়েছে। সুতরাং আমরা শুধু 5 মাস বা 2 মাস বা 4 মাস আমরা দেখব না। তবে এটাও ঠিক যে আমরা তো কোনো আন্দোলনকেই ছোট করে বা খাটো করে দেখি না। তাদেরও অধিকার আছে তাদের কথা বলার, রাজনীতি করার অধিকার আছে। তারা যদি মনে করে যে তারা রাজনৈতিক দল গঠন করে তারা দেশের মানুষের আস্থা ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে, স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে, বহুদলীয় গণতন্ত্রের দেশে তাদের পথ সেটা অবারিত আছে। কিন্তু আমার বক্তব্যটা হলো যে সেটা মানুষ, জনগণ সেটা কিভাবে নেবে, জনগণ কিভাবে গ্রহণ করবে সেটা জনগণের ব্যাপার, তাদের কর্মসূচির উপর। সেখানে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের যে সকল রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, কোনো রাজনৈতিক ক্রিয়াশীল রাজনৈতিক দলের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। তবে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য আছে। যারা ফ্যাসিস্ট এবং রেজিম, যারা গুলি করেছে আমার ভাইয়ের বুকের উপরে, যারা গুলি করতে সহযোগিতা করেছে এবং দুর্নীতি হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে, বাংলাদেশকে আজকে অর্থনীতি যাকে একদম বিকল করে দিয়ে গেছে, অচল করে দিয়ে গেছে, তারা বাংলাদেশে তাদের বিচার না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি করবে বাংলাদেশে, সেখানে আমাদের বক্তব্য। প্রসঙ্গ মানে ওনার আলোচনার প্রসঙ্গ টেনেও বলছি যে 75-এ কিন্তু পুরো পরিবারকে বিনাশ করেও 21 বছর প্রয়োজন হলো আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় ফিরে এসেছিল। মানে রাজনীতির যে ইতিহাস, যে একদম নিষ্পেষিত করা, সেই মাইন্ডসেটে যদি আমরা থাকি, নিজেদের প্রস্তুত না করি এবং ভবিষ্যতের জন্য সাবধান না হই, সেই কথাটাই বোধহয় উনি বলতে চাচ্ছিলেন। মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম, বিশ্বজুড়ে যদি আমরা একটু খেয়াল করি যে পৃথিবীর বিভিন্ন দেশে, সেটা আমরা সিরিয়ায় আসাদের কথা বলি, আমরা শ্রীলঙ্কার ঘটনা বলি, বা কিছু ক্ষেত্রে মালদ্বীপের কথা বলি, সিসির বিষয়টা আলোচনায় চলে এসছে, মায়ানমারেও যে সামরিক জান্তা তারাও তীব্র চাপের মুখে রয়েছে। কেমন যেন মনে হচ্ছে যে একনায়কত্ব কেন্দ্রিক যে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল বিশ্বজুড়ে, তা একটা প্রচণ্ডভাবে হুমকির মুখে পড়েছে। আপনার কি মনে হয় যে বিশ্বের যারা বিশ্ব নেতা তারা ভিন্নভাবে বিশ্ব রাজনীতির এই জায়গাটায় কোনো প্রভাব বিস্তার করছেন, যার একটা ফলাফল হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা? আমি একটা টকশোতে বলছিলাম, আমি একবার স্ক্রল করতে করতে দেখলাম যে আফগানিস্তানে একটা বৃদ্ধ লোক একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে, ওখানে লেখা যে ডু নট অ্যাঙ্গার দি আমেরিকানস অর দে উইল ব্রিং ডেমোক্রেসি টু ইয়োর কান্ট্রি।
গণতন্ত্র যে সবার জন্য গণতন্ত্রের বিভিন্ন রূপ, সিঙ্গাপুরে গণতন্ত্র আছে, জি, মালয়েশিয়াতেও গণতন্ত্র আছে। সিঙ্গাপুর কয়েকদিন আগে গেলাম, আমি হোটেল থেকে 500 মিটার হেঁটে আমাকে সিগারেট খেতে হয়েছে, মানে সিগারেট খাওয়ার কোনো জায়গা নেই, সিগারেট ইজ ব্যান, ইট ইজ লাইক এ মার্শাল ল, বাট গণতন্ত্র আছে। এবং দেশটা কোথায় চলে গেছে। মালয়েশিয়া, মাহাতির মোহাম্মদ লি কুয়ান তো খুবই একটা স্ট্রং ডিকটেটর ছিল। জি। সো আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে যে ডেমোক্রেসি দিয়ে তারা উন্নয়ন এনেছে, ইউকেতে যেটা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে এটা নাও হতে পারে। আমি কিন্তু মনে করি বাংলাদেশের জন্য উই নিড এ বেনোভেলেন্ট ডিকটেটরশিপ। এই যে কালকে স্টেডিয়ামে খেলায় টিকিট পাই নাই দিকে ওখানে মারামারি হচ্ছে নাকি স্টেডিয়ামের পরে, আমরা ফালতু কারণে রাস্তায় নামছি, আমরা প্রতিবাদ করছি, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, আমরা সবাই এই দেশটাকে ভালোবাসি। এবং সবাই যদি 15 বছরে অন্যায় অবিচার সহ্য করে আমরা এই 4-5 মাস ধৈর্য ধরতে যদি না পারি, সবাই যদি আমাদের অধিকার একবারে ওভারনাইট আমরা উই ওয়ান্ট, দি কান্ট্রি ক্যানট রান লাইক দিস। আমি মনে করি এই ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ টু বি স্ট্রং ইন সার্টেন অ্যাসপেক্টস। এবং আমি রফিক ভাইয়ের কথা যেটা বলি, আমি কিন্তু এই উদাহরণটা একটু বিএনপিকে প্রশংসা করেই বলেছিলাম যে আমি কিন্তু ভেবেছিলাম 15 বছরে ইউর নোওয়্যার, বাট এখনও আপনারা জীবিত আছেন, পার্টিটাকে ভালোবাসেন, আপনাদের সাথে এখন পরিচয় হচ্ছে আমার। আমি রাজনীতি বুঝি না, তেমন একটা বলতেও চাই না। জামাতও তো ফাঁসি দিয়ে কত দৌড়াদৌড়ি করে তার স্টিল দে আর সার্ভাইভিং, সব জাতি। এইটাই আমি বলছিলাম যে আমি মনে করি না ব্যক্তিগতভাবে সাবেক প্রধানমন্ত্রী কোনোদিন বাংলাদেশে আসবে, আমি দেখে যেতে পারবো, বাট ইউ ক্যান নেভার টেক এনিথিং গ্যারান্টিড। এবং আমি মনে করি সকল রাজনৈতিক দল এটাই মনে রাখা উচিত যে ভালো কাজ না করলে, মানুষের ভালোবাসা না পেলে আপনাদের অবস্থান কখনো স্থায়ী হবে না। এই জাস্ট হ্যাভ টু যে জায়গাটা বলছিলাম যে গ্লোবাল পাওয়ার, আমরা তো জানি যে আমরা স্বীকার করি বা না করি যে সেটার একটা আলাদা ডিনামিক্স রয়েছে, এবং সেখানে ইউএসএ স্টিল একটা বিরাট ভূমিকা রাখে, চায়না নতুনভাবে এগিয়ে আসছে, রাশিয়ার তো একটা রোল রয়েছেই। তো এই যে সার্বিক জায়গায় সেখানে যেই পতনগুলোর কথা বলছিলাম, তারই কি একটা ফলাফল বাংলাদেশে ঘটেছে, না এটা একদম আপনার মনে হচ্ছে হোমগ্রোন কিছু? আমি মনে করি যে ইন ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি দের ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড অর ফো। এটা মার্কিন যুক্তরাষ্ট্র তো আমাদের ডেমোক্রেসি সিস্টেম নিয়ে আমাদের যে পিটার হাস ছিল অ্যাম্বাসেডার, অনেক কথা বলেছে। অনেকেই মনে করে যে এটার পিছনে তাদের একটা ব্যাকিং থাকতে পারে। আমি যেহেতু ছিলাম না ডাইরেক্টলি ইনভলভ, আই ডোন্ট নো ওয়েদার দেয়ার লজিক সেইজ মেনি থিংস দ্যাট মেবি দে ওয়ার বিহাইন্ড। বাট আজকে যুক্তরাষ্ট্র এই সরকারকে পতনের পিছনে ছিল বা না ছিল, বা বর্তমান সরকারকে সাপোর্ট করছে কি না করছে, বাট দিজ আর অল ভেরি টেম্পোরারি। পাকিস্তান একসময় আমাদের এখানে যুদ্ধ করে আমাদের মা বোনদের ধর্ষণ করে অনেক মানুষকে খুন করে তারা চলে গেছে। ভারত আমাদের স্বাধীনতাতে আমাদের সহযোগিতা করেছে, তারা না থাকলেও আমরা স্বাধীনতা পেতাম, হয়তো একটু দেরি হতো। বাট ইন দি মিন টাইম 15 বছরে তারা এমন একটা বৈষম্যময় আচরণ আমাদের সাথে, একটা সিম্পল জিনিস, যে আদানি গ্রুপ থেকে আমরা বিদ্যুৎ নিচ্ছি, আমি ক্যাপাসিটি পেমেন্ট পড়ছিলাম, তাদের আদানি গ্রুপের ক্যাপাসিটি পেমেন্ট 3 times more, 2 to 3 times more than any of the private। তো সকল বিষয়ে বৈষম্য ছিল, বাট দুই দেশের সম্পর্ক হ্যাজ টু বি উইন উইন। আমরা ছোট হতে পারি, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর দি বিগ ব্রাদার, বাট বড় ভাই তো ছোট ভাইদেরকেও দেখতে হবে। এবং আমাদের এই ক্ষোভটা কিন্তু ভারতবাসীদের প্রতি না, ভারত সরকারের প্রতি এবং আমাদের বিগত সরকারের প্রতি। তারা অন্যায়ভাবে যেসব চুক্তিগুলো করেছে এটা, এবং আমি সব বক্তাদের সাথে আমি একমত যে ভারত আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাংলাদেশও ভারতের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমাদের রোগীরা চিকিৎসা করতে যায়, ইট ডাজন্ট মিন দ্যাট আমাদের অল্টারনেটিভ নেই, আমরা থাইল্যান্ডে যেতে পারবো। আর একটু আপনার আলোচনার সহায়তার জন্য বলছি যে আমরা জানি বৃহৎ শক্তিগুলোর একটা বিরাট চাপ রয়েছে আমাদের দেশে। বিগত সরকারকে দেখেছি যে কিছু কিছু জায়গায় তারা কিছুটা মুনশিয়ানা দেখিয়েছে চেক এন্ড ব্যালেন্সে। তা এই যে বর্তমান সরকার, ভারত যেমন বলছে যে যতদিন না নির্বাচিত সরকার এখানে আসবে তারা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপগুলো একটু ডিফারেন্টলি দেখবে। এই যে চায়না, ইউএসএ, বিশেষ করে ভারত তো রয়েছে, এই যে ডিনামিক্সটা এবং এখানে যে ব্যালেন্সের জায়গাটা, আপনার মনে হয় এই সরকার কতটা সেটা ব্যালেন্সটা রক্ষা করতে পারে? আমি তো মনে করি ইন্টারিম গভর্নমেন্টের কাজ এটা না।
these major decisions should be taken by the political government. But এমন কোনো অবস্থা সৃষ্টি করা উচিত না ইন্টারিম গভর্নমেন্টের যে এমন কারোর সাথে এমন সখ্যতা করা উচিত না যে আলটিমেটলি ইন দি লং রান ইট উইল এফেক্ট আস। সো দে রিয়েলি হ্যাভ টু, আই সেড দে হ্যাভ টু প্রায়োরিটাইজ আমাদের নিরাপদ সিচুয়েশন সৃষ্টি করা, নির্বাচন দেওয়া, দ্যাট ইজ দেয়ার প্রায়োরিটি, দ্রব্যমূল্য ঠিক রাখা। আন্তর্জাতিক বিষয় সবার সাথেই সখ্যতা রাখতে হবে। অ্যাজ আই ওয়াজ টেলিং ওয়ান্স পাকিস্তান ওয়াজ আওয়ার এনিমি, ইন্ডিয়া ওয়াজ আওয়ার ফ্রেন্ড, নাও পাকিস্তান ইজ আওয়ার ফ্রেন্ড। দিস আর অল টেম্পোরারি। আমাদের শুধু একটা জিনিস মনে রাখতে হবে, আমরা দেশটাকে ভালোবাসি, আমাদের এই দেশের সাথে যখন যার সাথে যে সম্পর্ক রাখা দরকার আমাদেরকে সেটাই রাখতে হবে। এবং এই ইন্টারিম গভর্নমেন্ট এত বড় সিদ্ধান্ত, আজকে আই ওয়াজ হ্যাপি টু হিয়ার দি ফরেন অ্যাডভাইজার সেইং দ্যাট হ্যাঁ আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আনার পাশাপাশি তাদের সাথে আমাদের ডিপ্লোমেসি সম্পর্ক উন্নয়ন চলমান থাকতে পারে। এই ভারতের সাথে সম্পর্ক আমাদের ভালো থাকাটা আবশ্যক, আমাদের একেবারে তিন দিকে তারা। সুতরাং আমি মনে করি যে আমরা সবাই দেশকে ভালোবাসি, হোয়াট এভার ইজ বেটার ফর আওয়ার ইন্টারেস্ট উই শুড ডু দ্যাট। এমন কোনো পার্মানেন্ট চুক্তি কারোর সাথে ইন্টারিম গভর্নমেন্ট অ্যাক্টে যাওয়া উচিত না, ইনফ্যাক্ট কোনো পলিটিক্যাল গভর্নমেন্টই যাওয়া উচিত না। ইন ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি দেয়ার ক্যান নেভার বি এ পার্মানেন্ট ফ্রেন্ড অর ফো। আমাদের যেখানেই স্বার্থ আমরা সেদিকে, যেটাই আমাদের দেশের জন্য ভালো আমরা সেদিকে অগ্রসর হবো এবং জনগণ সেটাকেই সাপোর্ট করবে। এবং রাজনৈতিক দল বলেন, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, আই এম শিওর দে আন্ডারস্ট্যান্ড দিস মোর দেন আস। বাট নির্বাচনের ব্যাপারে একটা জিনিস না বললেই নয়, আমি মনে করি কোনোভাবেই তাড়াহুড়া করে নির্বাচনে যাওয়া ঠিক না। আমরা এই গত 15 বছরের সিচুয়েশন আমরা আর ভবিষ্যতে দেখতে চাই না। ভোটার লিস্টে ব্যাপক অনিয়ম আছে, আমরা স্বীকার করিয়ে না করি, এবং এই ভুল ভোটার লিস্ট নিয়ে নির্বাচন গেলে ওই ফলাফলটাও প্রস্তাবিত হতে পারে। এই ক্ষেত্রে আমরা তো সোশ্যাল কন্ট্রাক্টের কথা বলি, রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে যদি সোশ্যাল কন্ট্রাক্টের জায়গাটা না করা হয়, একটা আন্ডারস্ট্যান্ডিং এ না আসা হয়, আপনার কি মনে হয় এই সংস্কার প্রক্রিয়া এগুলো আদতে না সবাইকে অনবোর্ড হতে হবে? আমি কিছুদিন আগে আমাদের চিফ অ্যাডভাইজারকে দেখলাম সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে ঐক্যমতের জন্য, একটা ফটোগ্রাফ তুলেছে। আমি বারে বিভিন্ন টক শোতে বলেছি আমি ফোনে এই ফটোগ্রাফটা রাখি, এবং আমার মনটা খারাপ হলে ফটোগ্রাফ দেখে আমার মনটা একটু ভালো হয়। সো আমাদের সবাইকে অনবোর্ড নিয়ে, দিস ইন্টারিম গভর্নমেন্ট ক্যানট এলোন টেক এনি ডিসিশন। এখানে বিশেষ করে আমাদের মেজর রাজনৈতিক দলগুলোকে অনবোর্ড রাখতে হবে, সকলকে নিয়েই আমাদেরকে বুঝতে হবে যে কখন আমরা ইলেকশনের জন্য প্রস্তুত। এখানে দর কষাকষির কিছু না, আমরা সবাইকেই চাইতে হবে যে যখনই সেই পরিস্থিতি হবে একটা অবধ নিরপেক্ষ নিয়ে, বিকজ বিএনপিও চাইবে না আগামী নির্বাচনে তারা কোনো কারচুপি করুক, কোনো দলই চাইবে না। সুতরাং ওই পরিস্থিতি না হওয়া পর্যন্ত কোনোভাবে আমাদের নির্বাচনে যাওয়া ঠিক না। বাট ইউর রাইট, ইন্টারিম গভর্নমেন্ট শুড ইন্টারাক্ট, টক, ডিসকাস উইথ অল দি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড সবাইকে অনবোর্ড নিয়ে এভরিবডি ইজ ম্যাচিওর। আই এম ভেরি হ্যাপি টু সি দি স্টেটমেন্ট গিভেন বাই দি লিডার অফ দিস পলিটিক্যাল পার্টি, ভারপ্রাপ্ত সভাপতি, সেক্রেটারি জেনারেল, জামাত, অন্যান্য যে দলগুলো আছে সবারই বক্তব্য, উপরের লেভেল বক্তব্য শুনে আমি খুবই ভালো লাগে। বাট প্রবলেম ইজ অ্যাট লোয়ার লেভেল, এটাকে কন্ট্রোল করতে হবে। আহ্বায়ক কমিটি আমরা করলাম, মারামারি শুরু হয়ে গেল, আমরা তো এটা দেখতে চাই না, এবং এটা উই হ্যাভ টু, দি লিডার্স অ্যাট হায়ার লেভেলস হ্যাভ টু কন্ট্রোল দিস। একটা কথা, গতবার আওয়ামী লীগ সরকার পতনের পরে কিন্তু ইউনিয়ন পরিষদ পর্যন্ত চেয়ারম্যানরা ভাগুরে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। এই দুর্নীতি এমন লেভেল পর্যন্ত চলে গিয়েছিল যে এখন ইউনিয়ন লেভেলে আপনি চেয়ারম্যানদের পাবেন, এটা কিন্তু আগে কোনো রাজনৈতিক দলের সময় হয় নাই। তো এই ভুল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, যে দলই আগামীতে ক্ষমতায় আসুক না কেন, উই মাস্ট রিমেম্বার দিস। প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান, আমরা সিন্ডিকেট নিয়ে আলোচনা করছিলাম। আমাদের যারা বিপ্লবী ছাত্র রয়েছে তারা অনেক বড় বড় দায়িত্ব পালন করছে, বিভিন্ন দিকে তাদের ফোকাসটা এখন চলে গেছে, কিন্তু কিছু কিছু জায়গা যদি আমরা লক্ষ্য করি তাদের কাছ থেকে সবসময় আমরা ইনোভেটিভ অ্যাপ্রোচ দেখেছি, এখনও কিন্তু অনেক ইনোভেটিভ অ্যাপ্রোচ আশা করি। যেমন এই যে সিন্ডিকেটে যে মধ্যস্বত্বভোগীর কথাটা বলা হচ্ছে, যে আমরা জানি যে আমাদের বাজার ব্যবস্থায় বিভিন্ন ধরনের, আর এই যে ছাত্র সমাজের কথা বলছি এরা কিন্তু সবাই উচ্চশিক্ষিত এবং চিন্তাশীল মানুষ। এই যে আমরা সিন্ডিকেটের কথা বলছি, আমরা জানি রাষ্ট্রের অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, এই মনিটরিংয়ের জায়গায় তারা ক্ষুদ্র কিছু চেষ্টা করেছে, কিন্তু এই যে সার্বিক অর্থনৈতিক যে প্রজ্ঞার সাথে সেটা দেখা, যেমন ধরেন এই মধ্যস্বত্বভোগী আমরা জানি যে একটা বড় ধরনের বাধা,
তা তারা তো অন্তত নমুনা হিসেবে দুই একটা এলাকাকে নিতে পারতো, যে কৃষকদের কাছ থেকে সমবায়ের ভিত্তিতে বা যে কোনো একটা ওয়েতে পণ্যগুলো সংগ্রহ করে সেটা যদি তারা ভোক্তা পর্যন্ত একটা স্মুথ প্রসেসে পৌঁছে অন্তত দেশবাসীকে দেখাতে পারতো যে ইট শুড বি দ্য প্রসেস। বা আমরা জানি যে বিশ্বের বিভিন্ন দেশে সমবায় পদ্ধতিতেই এই জায়গাগুলো পণ্যগুলো কালেক্ট করা এবং কৃষকরাই বাজারজাতকরণের সাথে সংযুক্ত থাকেন, যেখানে তারা যেটা সঠিক মূল্য সেটা পেতে পারেন এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সরকারের সেখানে সাবসিডির জায়গাটাও থাকে। এছাড়াও যেমন ধরেন স্টুডেন্টদের কাছ থেকে আমাদের যে জায়গাগুলো দুর্নীতির জায়গাগুলো রয়েছে, বা এই যে রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা, এটা নিয়ে কিন্তু কোনো ছাত্রদের আমরা কখনোই কথা বলতে দেখিনি, যে এখানে যে একটা চাপ প্রয়োগ করা বা যে সোশ্যাল কন্ট্রাক্টের কথা আমরা বলছি, যে গণতন্ত্র রাজনৈতিক দলগুলোতে যদি ফিরিয়ে না আনা যায় তাহলে এই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কখনোই বেগবান হবে না। এই সার্বিক জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমে যে বাজারের কথাটি আপনি যেটি বললেন, আসলে আমাদের ছাত্র জনতার আসলে তারা যে লক্ষ্য নিয়ে আজকে আমাদের দেশ একটা দীর্ঘ শোষণ, বঞ্চনা, অধিকারহীনতার মধ্যে ছিল, তারা সেই বৈষম্য বিরোধী যে সেন্টিমেন্ট নিয়ে তারা কিন্তু আন্দোলনে নামে এবং পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের কি পরিস্থিতিতে গেল আন্দোলনটি আর কি। তো আসলে তাদের দায়িত্ব আসলে আমি মনে করি না যে ছাত্র জনতা যারা আজকে রাজপথে রক্ত দিয়ে আজকে এই নতুন বাংলাদেশকে উপহার দিল, তাদের দায়িত্ব যে মাঠ পর্যায় থেকে একেবারে শোষণ নিয়ে এসে সেটা একদম মার্কেটে নিয়ে আসা, আমার মনে হয় সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না আর কি। তারা একটা সিস্টেম থেকে আমরা বিচ্যুত ছিলাম, তারা একটা সিস্টেমে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের জন্য নতুন একটা সুযোগ তৈরি করেছে। এখন এই সুযোগটা কাজে লাগানো আমাদের রাষ্ট্রের সকলের দায়িত্ব আর কি, শুধুমাত্র ছাত্র জনতার না, আমি সেটি মনে করি। তো সেক্ষেত্রে আপনি যেটি বললেন যে আসলে গণতন্ত্রের, হ্যাঁ গণতন্ত্র এটা একটা পলিটিক্যাল সিস্টেম, বাট এর ভালো দিক মন্দ দিক সবই আছে। তবে নিঃসন্দেহে এখন পর্যন্ত আমাদের সারা বিশ্বের যদি কনটেক্সটে দেখি, এটা ওয়েল এস্টাবলিশ যে হ্যাঁ এর ভালো দিকগুলো অনেক বেশি এবং অধিকাংশ দেশগুলো এটাকে রিলাই করছে যে গণতান্ত্রিক সিস্টেমে এই মূল্যবোধ, সেটি আসলে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এটা একটা মানে একটা বান্ধব একটা সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম আর কি। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা, যে কাজ করবে সে, যে আমরা দেখি যে ত্যাগী নেতাদের উপেক্ষা করা বা যে কাজ করছে তাকে পদপদবিতে ওইভাবে না আসা, ইলেকশনের সময় হঠাৎ করে একজন ব্যবসায়ীকে নমিনেশন দিয়ে দেয়া, সেই গণতান্ত্রিক চর্চাটার কথা বলছিলাম রাজনৈতিক দলের অভ্যন্তরে। সেটি নিয়ে শিক্ষার্থীদের আসলে কথা তো হচ্ছে না তা নয়। আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সময় তারা যে সংলাপ করছে, তারা কিন্তু রাজনৈতিক যে সংস্কারের কথা বলছে, সেখানে সমস্যাগুলোর কথা বলছে, সেইগুলো কিন্তু প্রকারান্তরে উঠে আসছে আসলে। কিন্তু এই যে রাজনৈতিক দলের আজকে যে আমাদের ব্যর্থতা দেখি, যে সেটার জন্য তো রাজনৈতিক দলগুলো নিজেদের সেই ভুলগুলো তাদের হৃদয়ঙ্গম করতে পেরেছে এবং তার মূল দায়িত্ব কিন্তু তাদেরই, যে সংস্কারের কোথায় প্রয়োজন। আমরা আসলে এই মুহূর্তে অনেকে বলছি আওয়ামী লীগকে বয়কট বা আওয়ামী লীগের একটা ইসের কথা, কিন্তু আসলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো এটাই নিয়ম যে এখানে মাল্টি পার্টি সিস্টেম থাকবে। কিন্তু আসলে এই যে রাজনৈতিক একটা দলের যারা পরিচালনায় ছিল, আসলে মূল দায়িত্ব তাদের, বা এই দলটি যখন সরকারে থাকে, যারা সরকারে দায়িত্ব পালন করছে, তারা কিন্তু মূল দায় আসলে তাদের। আমি মনে করি না যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো রাজনৈতিক দলের লক্ষ লক্ষ সাপোর্টার আছে, এই দায় কিন্তু সকলের হতে পারে না আর কি। যারা এর চালিকা শক্তি ছিল, যে গণতান্ত্রিক প্রক্রিয়ার আপনি যেটা বলছেন যে এই পার্টির মধ্যে যে গণতান্ত্রিক মূল্যবোধ ছিল না, যারা ছিল তারা একচেটিয়া ভাবে তারা ক্ষমতা কবজায় রেখেছিল এবং এটাকে ইউটিলাইজ করে তাদের অর্থ পাচার করেছে, বেগম পাড়ায় বাড়ি ঘর করেছে, এই যে লুটপাট করেছে, নিজেদের মধ্যে মানে করাপশন করে এক ধরনের করছে, এটা তো আসলে সত্যিকার অর্থে গণতান্ত্রিক পার্টির মধ্যে আসলে গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চাটা ছিল না বলতেই করতে পেরেছে। এর জন্য আমি স্বাভাবিকভাবে অবশ্যই যারা এর তালিকা শক্তিতে ছিলেন তাদেরকে আমি ব্লেম দিতে চাই এবং তাদেরকে এখানে বিচারের মুখোমুখি করা উচিত। আমরা প্রায় একদম শেষের দিকে চলে এসেছি। এই সরকারের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে আগামীতে পদক্ষেপ আপনি সংক্ষেপে কয়েকটি কথা বলতে চান কিনা, যে কি করা উচিত? অবশ্যই দেখুন, অর্থনৈতিক বিষয়টা এমন যে এর অর্থনৈতিক যে এনভায়রনমেন্টটা, অ্যাটমসফিয়ার, এটার জন্য আসলে একটা আস্থা ফিরিয়ে নিয়ে আসে। আসলে অর্থনৈতিক কর্মকাণ্ড এমন একটা বিষয়, একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে এটা কখনোই ভালোভাবে রান করবে না। এইটা নিশ্চয়তা নিয়ে আসার জন্য আর কি যা করণীয় আর কি,
এই যে আমাদের এক ধরনের সামাজিক বিশৃঙ্খলা চলছে, অস্থিরতা চলছে, রাজনৈতিক অস্থিরতা চলছে, এইগুলোকে স্টেবিলাইজ না করা পর্যন্ত অর্থনীতিতে আপনি ভালো প্রেডিক্ট করা খুবই মুশকিল আসলে। এই জন্য আমি গুরুত্ব দিব যে এখানে আমাদের জনগণেরও একটি, এখন যেটা আমাদের আলোচক মহোদয় বললেন, সব দাবি একসাথে উঠছে। এটি তো এতদিন আমরা সহ্য করে গেছি, কিন্তু এখন মনে হচ্ছে আর একটি দিনও আমরা সহ্য করতে চাচ্ছি না, সবকিছু ঠিকঠাক হয়ে যেতে চাই, করে ফেলতে চাই। আমি মনে করি এই ক্ষেত্রে আমাদেরও কিছুটা দায় আছে। সকলেই আমাদের সময় দিতে হবে যে তত্ত্বাবধায়ক যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, স্পেসিফিক কোন দিক নির্দেশনা রয়েছে সরকারের প্রতি স্পেসিফিক? এখন আমার সুনির্দিষ্টভাবে যদি বলি, আমাদের এখন পরনির্ভরতার জায়গাটা কমিয়ে এনে আমাদের ইন্টারনাল সোর্স থেকে ইনকাম বাড়াতে হবে। এই জন্য যেমন আমাদের দুর্নীতি, আমাদের ট্যাক্স বাড়াতে হবে। আমি যেমন শ্রীলঙ্কার কথা যদি বলি, তারা কিন্তু হায়ার আর্নিং গ্রুপের ট্যাক্স কিন্তু তারা বাড়িয়েছিল। তারা ট্যাক্সের যে আওতা, সেটি কিন্তু আমাদের দেশে কিন্তু ট্যাক্স পেয়ার, আপনি রাস্তাঘাটে দেখলেন কার্ডের জন্য আপনি হাঁটতে পারেন না, অথচ ট্যাক্স পেয়ার কিন্তু যতগুলো কার আছে ততগুলো বাংলাদেশের ট্যাক্স পেয়ার নেই। কিন্তু এই যে যারা ট্যাক্সের আওতার বাইরে আছে তাদেরকে ট্যাক্সের মধ্যে নিয়ে আসা এবং আমাদের অভ্যন্তরীণ আয় বাড়ানো এবং মূল্যস্ফীতি কমানোর জন্য আমাদের যেটি বাজেটের যেটি ঘাটতি সেটি কমিয়ে আনতে হবে। পাশাপাশি যেটি বৈষম্য আছে সেটাও কমাতে হবে। এটি যতদিন না কমছে, আমাদের দরিদ্র এবং প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু এক ধরনের খুবই হাসফাস অবস্থার মধ্যে আছে। এই পরিস্থিতিতে আমি মনে করি তাদের সোশ্যাল প্রোটেকশনটা ইমিডিয়েটলি বাড়ানো এবং আমাদের কার্যকর করা আর কি। পাশাপাশি এটি না করতে পারলে কিন্তু দিন দিন তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে, তাদের অস্থিরতা বাড়ছে। এই বিষয়গুলোকে ইমিডিয়েটলি আমাদের ফেস করা দরকার, না হলে কিন্তু লং রানে এটি অস্থিতিশীলতা আরো বাড়তে থাকবে, অর্থনীতি এক ধরনের হতাশার মধ্যে পড়বে। যে ধন্যবাদ অ্যাডভোকেট রফিক শিকদার। আমরা একদম শেষ দিকে চলে এসেছি। 1 মিনিটে যদি আপনি সরকারের জন্য কোনো দিক নির্দেশনামূলক কিছু বলতে চান। ধন্যবাদ আপনাকে। শুধু সংস্কার নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে ফেসিবাদের বিরুদ্ধে। এবং আজকে এই হাসিনার যারা বিশ্বস্ত আমলা ছিল, আমরা দেখছি এখনও তারা বহাল তবিয়তে আছে। তাদেরকে দ্রুত সরানো উচিত, এবং না হলে নানান সমস্যা তৈরি হচ্ছে এবং প্রশাসনে নানান রকমের অ্যানার্কি হচ্ছে। সেই জন্য তাদেরকে সরানো উচিত, কারণ তারা এই সরকারের বিশ্বস্ত নয়। এই সরকারের বিশ্বস্ত যারা হবে সেই তালিকাগুলো একমাত্র আমি বিশ্বাস করতে চাই বিএনপি এবং ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা ছিল ফেসিবাদের বিরুদ্ধে রাজপথে, তাদের কাছ থেকে পরামর্শ নিলেই সেগুলো তারা পেয়ে যাবে। আপনি ভালো করেই জানেন যে একজন ভালো ক্রিকেট কিন্তু খেলোয়াড় কিন্তু ফুটবল ভালো খেলতে পারবে এরকম কিন্তু না। তো সেই জন্য যাদেরকে দিয়ে যেটা করতে হয় সেটাই করতে হবে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, প্রফেসর সাহেবও বলেছেন, আপনি উত্থাপন করেছেন, যারা যোগ্য, যারা ত্যাগী, যাদের মধ্যে মূল্যবোধ আছে এবং সমাজের মধ্যে যারা সবচেয়ে ভালো গ্রহণযোগ্য এবং রাজনৈতিকভাবে যাদের পরিপক্কতা আছে, আমি বিশ্বাস করতে চাই যে আগামী রাজনীতিতে, পার্লামেন্টে এবং সকল স্তরে সে সকল যোগ্য লোকগুলোকে এবং যারা পোড় খাওয়া এবং ত্যাগী, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত, বিশ্বাসী, বিশ্বস্ত, তাদেরকে স্থান দেওয়া উচিত এবং তাদেরকে সেভাবে এগিয়ে নেওয়া উচিত। তাহলে আমাদের দেশ অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে। এবং আমি বিশ্বাস করতে চাই যে নানান ষড়যন্ত্র, চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের দল বিএনপি আগামী দিনে এই 2025 সালে সুন্দর সুষ্ঠু নির্বাচন যদি ইনশাল্লাহ হয়, সেই নির্বাচনে জনগণের আস্থা এবং ভোটে তাহলে আমরা নির্বাচিত হয়ে সুন্দর মুক্ত নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করব। খুব সংক্ষিপ্ত এই শেষ 1 মিনিটে যদি আপনি, আমি ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আমার সাজেশন, আপনারা খুনিদের বিচার নিশ্চিত করেন, আমাদের নিরাপত্তা বৃদ্ধি করেন, যারা অমানবিক তাদের সাথে মানবিক ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, ভালো ব্যবসায়ীদের সাপোর্ট করেন, এবং যারা নিহত এবং আহত হয়েছে এই আন্দোলনে, যার কারণে আমরা স্বাধীনতা পেয়েছি, তারা যাতে যথাযথভাবে পুনর্বাসিত হয়, তাদের যাতে সেবা প্রপারলি করা হয় এটা দ্রুত নিশ্চিত করেন, এবং একটা অবাধ নিরপেক্ষ ঐতিহাসিক একটা নির্বাচনের জন্য আপনারা পরিস্থিতি সৃষ্টি করেন। আমি আপনাদেরকে তাড়াহুড়া করতে বলছি না, বা যত দ্রুত সময়ে এটা সম্ভব হবে তারপর একটা সুন্দর একটা নির্বাচন দেন। আমাদের সকল জনগণের সাপোর্ট আপনাদের সাথে আছে। উই ওয়ান্ট টু সাপোর্ট ইউ। এই 25 সাল হবে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ বছর, যেখানে আমরা সত্যিকার অর্থে আমার দেশটাকে আমরা পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। সুধীর দর্শক মণ্ডলী, অনেকক্ষণ ধরে আমরা বিজ্ঞ আলোচকদের আলোচনা শুনছিলাম। আমাদের এই নতুন বছর জটিল ভূরাজনীতি, স্থবির অর্থনীতি এবং অনিশ্চয়তার নির্বাচনকে ঘিরে চলছে।
বিজ্ঞ আলোচকরা যথার্থই বলেছেন যে এই জটিল ভূ রাজনীতিতে, যদিও এটা সরকারের মূল কাজ না বা অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু এক ধরনের ভারসাম্যমূলক ব্যবস্থা রেখে যদি তারা চলতে পারেন তাহলে এই জায়গায় হয়তো তারা ভালো করতে পারবেন। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে সরকার বেশ কিছু জায়গায় একটা শক্ত অবস্থান নিয়েছে। স্থবির অর্থনীতির জায়গাটায় আমাদের জনগণের মধ্যে যে বিশ্বাস, বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ করে এই বিশ্বাসটা ফিরে আসা প্রয়োজন। রাজনৈতিক সরকার আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই জিনিসটা অনেক জটিল। তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার এখনও আরও বেশ কিছুদিন ধরে রয়েছে, তাদেরকে জনমনে সেই স্বস্তি, সেই আস্থা এবং মনিটরিং ব্যবস্থা যেটা রয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডে, সেটা নিশ্চিত করা প্রয়োজন। নির্বাচন একটা দীর্ঘ প্রস্তুতির বিষয়। সেই প্রস্তুতির জায়গায় এখনই সরকার সহ নির্বাচন কমিশনকে ধীরে ধীরে পদক্ষেপগুলো নেওয়া উচিত। কারণ আমরা চাই, বা সকলেরই দাবি বিজ্ঞ আলোচকদের, যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য খুব ভালো একটা প্রস্তুতি প্রয়োজন রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেশের সাধারণ ছাত্র জনতা সকলেই রয়েছে। তারা যদি সঠিকভাবে দিক নির্দেশনার মাধ্যমে, চিন্তাভাবনার মাধ্যমে আগায় এবং রাজনৈতিক দলগুলিও সংস্কারের যে ফলাফলগুলো সেগুলো খুব দ্রুতই হয়তো চলে আসবে, সেগুলো দেখে তাদের পরবর্তী করণীয় ঠিক করে, তাহলে বাংলাদেশ হয়তো একটা সঠিক পথে যেতে পারে। সকলেই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।